ইতিহাসে না এমন কিছু ঘটনা ঘটে যা পুরো দুনিয়াটাই উল্টোপালট করে দেয়। ঠিক এমনই একটা ঘটনা ছিল ১৯১৪ সালের প্রথম বিশ্বযুদ্ধ। এটা এমন এক মহাযুদ্ধ যা পৃথিবীর চেহারা, মানুষের ইতিহাস সবকিছুই যেন চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। এটা শুধু কয়েকটা দেশের লড়াই ছিল না, বলা যায় এটা ছিল একটা পুরনো পৃথিবীর বিদায় আর এক নতুন যন্ত্রণার যুগের শুরু। ভাবা যায়, মাত্র একটা গুলি আর তাতেই শুরু হয়ে গেল এক বিশ্বযুদ্ধ। কিন্তু কিভাবে এটা সম্ভব? কিভাবে একটা সামান্য হত্যাকাণ্ড পুরো পৃথিবীকে এমন একটা ভয়ঙ্কর লড়াইয়ের মধ্যে টেনে আনলো? এর পেছনে কি কারণটা শুধু ওই একটাই ছিল, নাকি ভেতরে ভেতরে আরও বড় কোনো খেলা চলছিল? চলুন আজ সেই গল্পটাই খোলাসা করা যাক। তো আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব কিভাবে ওই একটা গুলি থেকে যুদ্ধের আগুন জ্বলে উঠল। তারপর সেই আগুন কিভাবে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। আমরা জানব ট্রেঞ্চের সেই ভয়ঙ্কর জীবনের কথা। দেখব কিভাবে এই যুদ্ধটা সারা পৃথিবীকে জড়িয়ে নিয়েছিল। আর সবশেষে এই ভাঙা পৃথিবীর পরিণতিই বা কী হয়েছিল। যে কোনো বড় ঝড়ের শুরুটা কিন্তু হয় খুব সামান্য কিছু দিয়ে, তাই না? প্রথম বিশ্বযুদ্ধের বেলায়ও ঠিক তাই। ওই ছোট্ট বাতাসটা ছিল আসলে একটা গুলি, আর সেই গুলিটা এমন এক সময়ে চলল যা পুরো ইউরোপকে এক মুহূর্তে একটা ভয়ঙ্কর বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিল। তবে হ্যাঁ, এই গুলি চলার মঞ্চটা কিন্তু অনেক আগে থেকেই তৈরি হচ্ছিল। ১৯১৪ সালের ইউরোপের কথা ভাবুন। উপর থেকে দেখলে মনে হবে সবকিছু শান্ত, কিন্তু ভেতরে ভেতরে যেন লাভা ফুটছিল। একদিকে গ্রেট ব্রিটেন আর জার্মানির মধ্যে চলছে নৌশক্তি বাড়ানোর এক রেষারেষি, অন্যদিকে ফ্রান্স কিছুতেই ভুলতে পারছে না জার্মানির কাছে তাদের অ্যালসেস লরেন হারানোর অপমান। এর সাথে যোগ হয়েছিল অন্ধ জাতীয়তাবাদ, মানে নিজের দেশই সেরা, আর সেটা প্রমাণ করতে অন্যকে শেষ করে দিতেও আপত্তি নেই। সব মিলিয়ে পুরো মহাদেশটা যেন একটা টাইম বোমার উপরে বসেছিল, অপেক্ষা ছিল শুধু একটা স্ফুলিঙ্গর। আর এই টাইম বোমার কেন্দ্রবিন্দু ছিল বালকান অঞ্চল। একে তখন বলা হতো ইউরোপের বারুদখানা। এখানে আসলে দুটো স্বপ্ন একেবারে মুখোমুখি দাঁড়িয়েছিল। একদিকে সার্ব জাতীয়তাবাদীরা চাইছিল বহুদিনের পরাধীনতা থেকে মুক্ত হয়ে একটা স্বাধীন ঐক্যবদ্ধ স্ল্যাভ রাষ্ট্র গড়তে, আর অন্যদিকে বিশাল অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, যারা নিজেদের এই বহুজাতির সাম্রাজ্যকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে মরিয়া ছিল। এই দুই স্বপ্নের সংঘাতই পরিস্থিতিটাকে একেবারে বিস্ফোরণোন্মুখ করে তুলেছিল। আর সেই স্ফুলিঙ্গটা সেটা জ্বলে উঠল ১৯১৪ সালের ২৮শে জুন সারায়েভো শহরে। সেদিন অস্ট্রো হাঙ্গেরির সিংহাসনের যিনি উত্তরাধিকারী ছিলেন, আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড, তিনি তার স্ত্রী সোফিকে নিয়ে সফরে এসেছিলেন। সকালেই জাতীয়তাবাদীরা একটা বোমা হামলা করে, কিন্তু তারা অল্পের জন্যে বেঁচে যান। এরপরে দেখুন ইতিহাসের কী অদ্ভুত খেলা। আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার পথে তাদের গাড়ির চালক ভুল করে একটা অন্য গলিতে ঢুকে পড়ে, আর ঠিক সেই গলির মোড়েই দাঁড়িয়েছিল ১৯ বছর বয়সী এক সার্বজাতীয়তাবাদী গ্যাভরিলো প্রিন্সিপ। তার সামনে এসে গাড়িটা থামল। প্রিন্সিপ আর দ্বিতীয় সুযোগটা নষ্ট করেননি। তার পিস্তল থেকে বের হওয়া দুটো গুলি শুধু দুজন মানুষকে হত্যা করল না, বরং পুরো পৃথিবীর ইতিহাসকেই ওলটপালট করে দিল। আচ্ছা, একটা হত্যাকাণ্ড তো হলো, কিন্তু প্রশ্ন হলো এটা কিভাবে একটা দাবানলে পরিণত হলো? কিভাবে এই ছোট্ট একটা স্ফুলিঙ্গ পুরো বিশ্বকে যুদ্ধের আগুনে জ্বালিয়ে দিল? এর উত্তরটা আসলে লুকিয়েছিল ইউরোপের দেশগুলোর মধ্যে হওয়া সব জটিল আর গোপন চুক্তির জালে। ব্যাপারটা ছিল একটা ডমিনো এফেক্টের মতো, যেখানে একটা টাইল পড়লে বাকি সবগুলোও পড়তে থাকে। দেখুন কি ঘটল। অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। সাথে সাথে স্লাভ জাতির বড় ভাই হিসেবে রাশিয়া সার্বিয়ার সমর্থনে এগিয়ে এলো। জার্মানি ছিল অস্ট্রো হাঙ্গেরির সবচেয়ে বড় বন্ধু, তাই তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। আবার রাশিয়ার সাথে ফ্রান্সের চুক্তি ছিল, তাই ফ্রান্সও জার্মানির বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ল। প্রথমে গ্রেট ব্রিটেন এই ঝামেলায় জড়াতে চায়নি, কিন্তু জার্মানি যখন ফ্রান্সকে আক্রমণ করতে নিরপেক্ষ বেলজিয়ামের ভেতর দিয়ে সেনা পাঠালো, তখন ব্রিটেন আর চুপ করে থাকতে পারল না। এভাবেই মাত্র ১ মাসের মধ্যে পুরো ইউরোপ এক ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়ল। আর দেখতে দেখতে এই ইউরোপীয় যুদ্ধটা একটা বিশ্বযুদ্ধে পরিণত হল। সাম্রাজ্যবাদের অদৃশ্য সুতোয় বাধা পড়ে আফ্রিকা, এশিয়ার, মধ্যপ্রাচ্যের লাখ লাখ মানুষ নিজেদের অজান্তেই এই রক্তক্ষয়ী লড়াই জড়িয়ে পড়ল। ভারতের সৈন্যদের লড়তে পাঠানো হল ফ্রান্সের কাদামাখা ট্রেঞ্চে,
আফ্রিকানদের ব্যবহার করা হলো মালপত্র বওয়ার কাজে। অস্ট্রেলিয়া তরুণরা প্রাণ দিল তুরস্কের গ্যালিপোলিতে। এটার কোনো আঞ্চলিক যুদ্ধ ছিল না, এটা ছিল আক্ষরিক অর্থেই এক বিশ্বযুদ্ধ। রাজা জেনারেলরা তো মানচিত্রের ওপর যুদ্ধের ছক কষছিলেন, কিন্তু মাটির পৃথিবীতে যুদ্ধক্ষেত্রে সাধারণ সৈনিকরা যে বাস্তবতার মুখোমুখি হচ্ছিল তা ছিল আমাদের কল্পনারও বাইরে। এটাই ছিল শিল্পযুগের যুদ্ধের সেই নির্মম, যান্ত্রিক আর অমানবিক চেহারাটা। যুদ্ধক্ষেত্র জুড়ে তখন তৈরি হয়েছিল হাজার হাজার মাইল লম্বা পরিখা বা ট্রেঞ্চ। আর এই ট্রেঞ্চের জীবন ছিল এক কথায় একটা জীবন্ত নরক। ভাবুন তো, কোমর পর্যন্ত কাদা, মৃতদেহ খাওয়া ইঁদুরের উৎপাত, ট্রেঞ্চ ফুট নামের এক ভয়ঙ্কর রোগ, আর প্রতি মুহূর্তে মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে বুলেট আর শেল। দুই ট্রেঞ্চের মাঝখানের যে ফাঁকা জায়গাটা, ওটাকে বলা হতো নো ম্যানস ল্যান্ড, কাঁটাতার আর লাশে ভরা এক মৃত্যুফাদ। এটা ছিল এমন এক অদ্ভুত স্থিবির যুদ্ধ যেখানে হয়তো 1 ইঞ্চি মাটির জন্য হাজার হাজার সৈন্যের জীবন চলে যেত, কিন্তু দিনের শেষে কিছুই বদলাত না। আর এই মৃত্যুর মিছিলের পেছনে ছিল নতুন সব প্রযুক্তি, যেমন ধরুন মেশিন গান, যা একাই শত শত প্রাণ কেড়ে নিত, আর পুরনো দিনের বীরের মতো আক্রমণকে একটা আত্মহত্যার মিশনে পরিণত করেছিল। ছিল ক্লোরিন আর মাস্টার্ড গ্যাসের মতো ভয়ঙ্কর বিষাক্ত গ্যাস, যা বাতাসের সাথে ভেসে এসে সৈন্যদের ফুসফুস পুড়িয়ে দিত। যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো নামল ইস্পাতের দানব ট্যাঙ্ক। আকাশ থেকে বোমা ফেলছে যুদ্ধবিমান, আর দূর থেকে শহর গুড়িয়ে দিচ্ছে বিশাল কামান। মানে প্রযুক্তি এখানে মানবতাকে এগিয়ে নিতে নয়, বরং এক ভয়ঙ্কর ধ্বংসের উৎসবে মেতেছিল। এই ধ্বংসযজ্ঞের মাত্রাটা কেমন ছিল তা বুঝতে শুধু একটা সংখ্যাই যথেষ্ট। ১৯১৬ সালে সোমের যুদ্ধের শুধুমাত্র প্রথম দিনেই প্রায় ৬০,০০০ ব্রিটিশ সৈন্য হতাহত হয়েছিল। একবার ভাবুন, একটা মাত্র দিনে একটা ছোট শহরের সমান মানুষ হয় মারা গেল, নয়তো মারাত্মকভাবে আহত হল। এই সংখ্যাগুলো এতটাই বিশাল যে এর পেছনের মানবিক কষ্টটা কল্পনা করাও আসলে কঠিন। কিন্তু এই যান্ত্রিক মৃত্যুর মধ্যেও মানবিক অনুভূতিগুলো তো হারিয়ে যায়নি, তাই না? ট্রেঞ্চের কাদা থেকে পাওয়া এক সাধারণ সৈন্যের লেখা এই চিঠিটা আমাদের মনে করিয়ে দেয়, ওই সংখ্যাগুলোর আড়ালে এক একজন মানুষ ছিল। কেউ ছিল কারো সন্তান, কারো স্বামী বা কারো বাবা। তাদের প্রত্যেকেরই একটা গল্প ছিল, একটা পরিবার ছিল, যা এই যুদ্ধের অন্ধকারে চিরদিনের জন্য হারিয়ে গেছে। ট্রেঞ্চের এই ভয়ঙ্কর বাস্তবতার বাইরেও কিন্তু যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছিল অনেক অনেক দূর। চলুন এবার লেন্সটা একটু জুম আউট করে দেখি কিভাবে এই যুদ্ধটা ইউরোপের সীমানা ছাড়িয়ে পুরো পৃথিবীকে তার গ্রাসে নিয়েছিল, আর সাধারণ মানুষের জীবনকেই বা কিভাবে ওলটপালট করে দিয়েছিল। এই যুদ্ধটা কিন্তু শুধু ইউরোপের মাটিতেই হয়নি। আফ্রিকার জার্মান উপনিবেশগুলো দখলের জন্য মিত্রশক্তি সেখানেও যুদ্ধের ময়দান বানিয়ে ফেলে। প্রায় ১৫ লাখ ভারতীয় সৈন্যকে ব্রিটিশদের হয়ে ইউরোপ, আফ্রিকা আর মধ্যপ্রাচ্যে যুদ্ধ করতে পাঠানো হয়। মধ্যপ্রাচ্যে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ব্রিটিশদের উস্কানিতে জ্বলে ওঠে আরব বিদ্রোহ। এমনকি প্রশান্ত মহাসাগরের শান্ত দ্বীপগুলোও এই সংঘাতের আঁচ থেকে বাঁচতে পারেনি। আর যুদ্ধক্ষেত্রের বাইরে, সেখানে প্রতিটি দেশের সাধারণ মানুষকে লড়তে হয়েছে ক্ষুধা, জিনিসপত্রের আকাশছোঁয়া দাম আর অর্থনৈতিক সংকটের সাথে। যুদ্ধটা আসলে সবার জীবনকেই ছুঁয়ে গিয়েছিল, তারা চাক বা না চাক। তবে এই বিশাল ধ্বংসযজ্ঞের মধ্যেও একটা বড় সামাজিক পরিবর্তন কিন্তু ঘটছিল। যখন পুরুষরা সব যুদ্ধক্ষেত্রে, তখন দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য নারীরা ঘর থেকে বেরিয়ে এলেন। তারা কারখানায় গোলা বারুদ বানানোর মতো বিপজ্জনক কাজ করেছেন, খামারে ফসল ফলিয়েছেন, বাস ট্রাম চালিয়েছেন। এক কথায় তারা প্রমাণ করে দিয়েছেন যে তারা শুধু ঘরের কাজেই সীমাবদ্ধ নন। আর এই আত্মবিশ্বাস আর অভিজ্ঞতাই কিন্তু যুদ্ধের পরে পশ্চিমা বিশ্বে নারী অধিকার আন্দোলন এবং তাদের ভোটাধিকার পাওয়ার সংগ্রামকে এক নতুন অপ্রতিরোধ্য শক্তি জুগিয়েছিল। ৪ বছর ধরে অকল্পনীয় রক্তপাত, ধ্বংস আর কষ্টের পর অবশেষে ক্লান্ত, বিধ্বস্ত পৃথিবীটা একটু শান্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেল। কিন্তু যে ভোরটা এসেছিল সেটা ছিল এক ভাঙা পৃথিবীর ভোর, আর সেই শান্তিও ছিল খুবই ঠুনকো। ১৯১৮ সাল আসতে আসতে জার্মানি আর তার মিত্রদের যুদ্ধ করার ক্ষমতা প্রায় শেষ হয়ে গিয়েছিল। ব্রিটিশদের নৌ অবরোধের কারণে দেশে মারাত্মক খাদ্যাভাব দেখা দেয়, যার ফলে সাধারণ মানুষ আর নৌ সেনারা বিদ্রোহ শুরু করে দেয়।
অন্যদিকে ১৯১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপক্ষে যোগ দেওয়ায় যুদ্ধের পাল্লাটা পুরোপুরি তাদের দিকে হেলে পড়ে। অবশেষে ১৯১৮ সালের ১১ নভেম্বর ১১ মাসের ১১ দিনের ১১ ঘণ্টায় সেই যুদ্ধবিরতি চুক্তি সই হল। ৪ বছরের দুঃস্বপ্নের অবসান তো ঘটল, কিন্তু সারা পৃথিবী জুড়ে রয়ে গেল প্রায় ২ কোটি মানুষের মৃত্যুর এক গভীর ক্ষত। কিন্তু যুদ্ধের পর প্যারিসে যে শান্তি চুক্তিটা হল, সেটা ছিল শান্তির নামে এক প্রতিশোধ। বিশেষ করে ভার্সাই চুক্তিতে জার্মানির ওপরেই যুদ্ধের পুরো দায় চাপিয়ে দেওয়া হল, যা ওয়ার গিল্ট ক্লজ নামে পরিচিত। তাদের ওপর এমন বিশাল অঙ্কের আর্থিক ক্ষতিপূরণের বোঝা চাপানো হল, যা শোধ করা ছিল প্রায় অসম্ভব। তাদের সামরিক শক্তিকে একরকম পঙ্গু করে দেওয়া হল, আর তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সব ভূখণ্ড আর সমস্ত উপনিবেশ কেড়ে নেওয়া হল। এটা আসলে শান্তি চুক্তি ছিল না, ছিল বিজয়ীদের পক্ষ থেকে পরাজিতদের জন্য এক চরম অপমান। আর এই অপমানের মধ্যেই কিন্তু লুকিয়েছিল পরের আরও ভয়ঙ্কর এক বিশ্বযুদ্ধের বীজ। ভার্সাই চুক্তি জার্মানদের মনে যে গভীর রাগ আর প্রতিশোধের আগুন জ্বেলে দিয়েছিল, সেই আগুনকে কাজে লাগিয়ে মাত্র ২ দশক পরেই অ্যাডলফ হিটলারের মতো একজন নেতার উত্থান ঘটে। প্রথম বিশ্বযুদ্ধকে বলা হয়েছিল সব যুদ্ধ শেষ করার যুদ্ধ, কিন্তু এর শেষটাই এমনভাবে হল যা নিশ্চিত করে দিল যে পৃথিবী খুব তাড়াতাড়ি আরও একটা বিশ্বযুদ্ধ দেখতে চলেছে। তাই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, ১৯১৮ নভেম্বরে বন্দুকগুলো হয়তো থেমে গিয়েছিল, কিন্তু পৃথিবী কি সেদিন সত্যি শান্তি পেয়েছিল, নাকি এটা ছিল আরও বড় কোনো ঝড়ের আগের শান্ত অবস্থা? ইতিহাস তো আমাদের সেই ভয়ঙ্কর উত্তরটা দিয়েই দিয়েছে। আর প্রথম বিশ্বযুদ্ধের রেখে যাওয়া সেই ক্ষত আর শিক্ষা আজও আমাদের মনে করিয়ে দেয়, যুদ্ধের পথটা